যমুনা আইডেসকে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে কাশ্মীর জুড়ে গ্রেনেড হামলা, হতাহত ৩ পুলিশ। দেশভাগের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন ভারত পাকিস্তানের বহু মানুষ। উন্নতির পথে সালমান রুশদির শারীরিক অবস্থা, লেখকের উপর হামলাকে মুক্ত বাকচর্চার পরিপন্থী বলছেন মানবাধিকার কর্মীরা। ফতোয়া বিষয়ে ইসলামী চিন্তাবিদদের ভিন্ন মত। গুপ্তচর আইনে কারাদণ্ড পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বাড়ি থেকে উদ্ধার হওয়া বাক্সে স্পর্শকাতর বহু নথি। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ভারতের স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে কাশ্মীরে চালানো গ্রেনেড হামলায় প্রাণ হারালেন সংরক্ষিত পুলিশ বাহিনী সিআরপিএফ এর এক সদস্য। রোববার জম্মু কাশ্মীরে পুলিশ নিশ্চিত করে এই তথ্য। বিবৃতিতে জানিয়েছে, শনিবার গভীর রাতে কুলগাঁও জেলার তল্লাশি চৌকি লক্ষ্য করে ছোড়া হয় গ্রেনেড। তাতে গুরুতর আহত হন পুলিশ সদস্য তাহির খান। তাকে স্থানীয় জিএমসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি প্রাণ হারান। একই দিনই রাজধানী শ্রীনগরের ঈদগাহ এলাকায় দুটি রাস্তায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছোড়া হয় গ্রেনেড। ওই হামলায় আহত সিআরপিএফ সদস্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গেল বৃহস্পতিবারই রাজৌরি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার চেষ্টা চালায় চরমপন্থীরা। প্রাণ হারান ৩ সেনা সদস্য, মৃত্যু হয় ২ অস্ত্রধারীর। স্বাধীনতা দিবস ঘিরে যখন উৎসব পাকিস্তান আর ভারতে, তখন বিষাদ দেশ দুটির পরিবার বিচ্ছিন্ন লাখো মানুষের। তেমনি একজন পাকিস্তানের আলী হাসান ১ বছর বয়সে দিল্লি থেকে দাদা দাদির সাথে করাচি আসেন, আর পরিবারের বাকি সদস্যরা থেকে যান ভারতে। এরপর থেকে পরিবার বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন ৭৬ বছর বয়সী এই ব্যক্তি। দেশভাগ শুধু ভারতীয় উপমহাদেশকে খণ্ডিত করেনি, বিচ্ছিন্ন করেছে হাজারো স্বজনকে। এই যেমন করাচির আলী হাসান। ৪৭-এ দাদা দাদির সাথে এসেছিলেন দিল্লি থেকে। তারপর থেকে বাবা মা ভাই বোনের সাথে বিচ্ছেদ। সবশেষ ২০১৪ সালে দিল্লি যাওয়ার সুযোগ পেয়েছিলেন আলী হাসান। এরপর মার ২ বোন মারা গেলেও শেষ দেখাটা হয়নি। এক ভাই, তারও সাথে সাক্ষাৎ নেই ৮ বছর। ভিডিও কলে ভাইয়ের সাথে কথা হলেও তাকে তো বুকে জড়িয়ে ধরতে পারি না, তাকে স্পর্শ করতে পারি না। নিজের জন্মভূমি দেখি না কত বছর। এই কষ্ট কি ঘোচানো সম্ভব? জন্মভূমিকে শেষবারের মতো দেখার স্বপ্ন বুকে নিয়ে অন্তিম দিনের জন্য অপেক্ষা আলীর। নিজের পরিবার, আত্মীয় স্বজন সবকিছু থেকে বিচ্ছিন্ন। আমি চাই নাতিদের সহ শেষবারের মতো নিজের জন্মস্থান থেকে ঘুরে আসতে। ওদিকে দিল্লিতে সীমান্তের অপর পাশে থাকা সৈয়দ আবিদও জানেন না ভাই আলী হাসানের সাথে আর দেখা হবে কিনা। তারও অপেক্ষা আর একটিবার ভাইকে বুকে জড়িয়ে ধরার। আমাদের মতো এমন হাজারো পরিবার আছে যারা দেশভাগের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা যে কি যন্ত্রণা শুধু যার হয় সেই বোঝে। এই কষ্ট কোনোভাবে লাঘব করা সম্ভব না। দেশভাগের মাধ্যমে ১৯৪৭ সালে পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে। তবে যে ২ কোটি মানুষকে জন্মস্থান আর পরিবার থেকে আলাদা করেছে রেডক্লিফ আইন, সে হাহাকারের কোনো শেষ নেই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করেছে পাকিস্তান। বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দেশটিতে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কুচকাওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকালে রাজধানী ইসলামাবাদের জিন্না কনভেনশন সেন্টারে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিন জাতীয় সংকট মোকাবেলা এবং দেশের অগ্রগতির লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আমেরিকার সাথে বন্ধুত্ব রক্ষা করতে চান, তবে কারো দাসত্বে রাজি নন। শনিবার লাহোরের জনসভায় এমন মন্তব্য করেছেন পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খান। পাকিস্তানের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আয়োজিত হয় তেহরিক-ই-ইনসাফের সমাবেশ। সেখানে দেয়া ভাষণে নিজেকে আমেরিকা বিরোধী নন বলে দাবি করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র পাকিস্তান কমিউনিটিকে সবচেয়ে শক্তিশালী বলেও আখ্যা দেন। বলেন সমালোচকদের দাবি অযৌক্তিক। বরাবরই ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছেন তিনি। ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে নতুন নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। তারা আমাকে অ্যান্টি আমেরিকান বলেন, তবে আমি তা নই। পাকিস্তান আমেরিকান কমিউনিটি সবচেয়ে শক্তিশালী কমিউনিটি। এমন একটি দেশের বিরোধিতা কেন করব, যেখানে সবচেয়ে দক্ষ সম্পদশালী পেশাজীবী পাকিস্তানিরা রয়েছেন? তার উপর আমেরিকাতেই সবচেয়ে বেশি পাকিস্তানি পণ্য রফতানি হয়। আমি বরং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। দুর্বৃত্তের হামলায় আহত বিতর্কিত লেখক সালমান রুশদির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। খুলে নেওয়া হয়েছে ভেন্টিলেটর। কথাও বলতে পারছেন ৭৫ বছর বয়সী এই লেখক। রোববার তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি নিশ্চিত করেছেন এই তথ্য। পেনসিলভেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সালমান। এর আগে ওয়াইলি জানিয়েছিলেন ছুরিকাঘাতে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে সালমানের লিভারে। ক্ষতিগ্রস্ত হাতের ধমনীগুলো। হারাতে পারেন একটি চোখ। কথাও বলতে পারছিলেন না তিনি। সার্জারির পর ভেন্টিলেশনে রাখা হয়েছিল সালমানকে। শুক্রবার নিউ ইয়র্কে এক সেমিনারে বক্তব্য রাখার সময় আততায়ীর হামলায় শিকার হন এই লেখক। তার মুখ, গলা, হাত ও পেট লক্ষ্য করে অন্তত 10 দফা ছুরিকাঘাত করা হয়। বিশ্বজুড়ে জোর আলোচনা তুঙ্গে বিতর্কিত ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন লেখক এবং রাজনীতিকরা। মানবাধিকার কর্মীদেরও অভিমত, এটি মুক্তচিন্তা, বাকস্বাধীনতা চর্চার উপর আঘাত। ইসলামী চিন্তাবিদরা বলছেন ফতোয়া জারি মানেই হত্যার পরোয়ানা বা কাউকে খুন করার এখতিয়ার দেয়া নয়। বিতর্কিত লেখক সালমান রুশদির উপর হামলার ঘটনায় স্তম্ভিত সাহিত্য সমাজ। রাজনৈতিক মহল থেকেও চলছে নিন্দা, সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রাষ্ট্র ও সরকার প্রধান প্রকাশ করছেন ৭৫ বছর বয়সী ঔপন্যাসিকের পরিবারের প্রতি সমবেদনা। মুক্তবাক চর্চার উপর আঘাত, এমনটাও বলছেন মানবাধিকার কর্মীরা। সৃজনশীল লেখকদের মধ্যে সবচেয়ে নির্ভীক সালমান রুশদি। তিনি মুক্তচিন্তা, বাক স্বাধীনতা, গণতন্ত্র এবং উদার সমাজনীতির ধারক বাহক। অথচ তিনি শিকার হলেন হামলার। সাহিত্যে পুরোপুরি অজ্ঞ, নির্বোধ এক ব্যক্তি রুশদির কণ্ঠস্বর থামাতে চাচ্ছিলেন। শুক্রবার নিউ ইয়র্কের সাহিত্য ইনস্টিটিউট চ্যাটাকুয়ায় সালমান রুশদির উপর চালানো হয় অতর্কিত হামলা। অন্তত 10 বার ছুরিকাঘাত করা হয় তার শরীরে। ঘটনাটা গোটা কমিউনিটিকে নাড়া দিয়েছে। বইপ্রেমীরাও হতবাক। আমাদের দোকানে সাধারণত নিষিদ্ধ ঘোষিত বই উপন্যাস থাকে। সালমান রুশদি বক্তব্য রাখবেন জেনেই আরও কিছু বই এনেছিলাম, কিন্তু জানতাম না এমন কিছু হতে চলেছে। হামলার পর সামনে আসছে ১৯৮৯ সালে সালমান রুশদির বিরুদ্ধে ইরানের জারি করা ফতোয়া ইস্যুটিও। তবে ইসলামিক চিন্তাবিদরা বলছেন ফতোয়ার মূল আদর্শের সাথে মিলে না তৎকালীন ইরানি শাসকের চিন্তাধারা। ফতোয়া হত্যার হুমকি বা কাউকে খুন করার এখতিয়ার দেয়া নয়, বরং পথভ্রষ্ট কোনো ব্যক্তিকে ধর্মীয় অনুশাসনে ফেরাতেই এই নির্দেশনা। ইরানি সরকার সে সময় যে কারণে ফতোয়াটি দিয়েছিল, পশ্চিমা গণমাধ্যম তার গোলমেলে অর্থ প্রচার করছে, যার সাথে দ্বিমত পোষণ করেছেন বহু ইসলামী চিন্তাবিদ। এদিকে হামলাকারী হাদি মাতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। শনিবার নিউ ইয়র্ক কাউন্টি আদালতে হাজির করা হয় 24 বছর বয়সী লেবানিজ বংশোদ্ভূত এই মার্কিন নাগরিককে। জামিন না দিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে হাদি বা তার পরিবারের কোনো যোগাযোগ ছিল কিনা তা যাচাই করা হচ্ছে, কারণ উগ্রপন্থী শিয়া এবং ইরানের রেভলিউশনারি গার্ডের প্রতি ছিল তার সমর্থন। বুকারজয়ী লেখক সালমান রুশদি ১৯৮৮ সালে প্রকাশিত উপন্যাস স্যাটানিক ভার্সেসের জন্য হয়ে ওঠেন বিতর্কিত। অভিযোগ ওঠে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে লেখনীতে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে উদ্ধারকৃত বাক্সে মিলেছে স্পর্শকাতর বহু নথি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার সংক্রান্ত দলিলপত্র পর্যন্ত ছিল
এই নথিতে জাতীয় নিরাপত্তার জন্য সর্বোচ্চ গোপনীয় তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে তা। বাড়িতে নথি বাক্সবন্দি করে রাখার উদ্দেশ্যে কি বিদেশি কারো হাতে পড়েছে কিনা তা নিয়েও চলছে FBI এর তদন্ত। এর ফলে গুপ্তচর আইনে ফেঁসে যেতে পারেন ট্রাম্প। দোষী প্রমাণিত হলে হতে পারে কারাদণ্ডের মতো সাজা। সরকারি নথি ব্যবহার নিয়ে বরাবরই পাগলাটে আচরণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মীরা জানিয়েছেন, নথি পড়ে কখনো পকেটে পুরে ফেলতেন, কখনো ছিঁড়ে ফেলতেন ট্রাম্প। এমনকি কমোডে ফ্ল্যাশ পর্যন্ত করতেন সরকারের গুরুত্বপূর্ণ দলিল। হোয়াইট হাউস ছেড়েছেন, কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি ট্রাম্পের। এবারের অভিযোগ আরও গুরুতর। প্রেসিডেন্ট প্রাসাদ ছাড়ার আগ মুহূর্তে সরিয়েছেন রাষ্ট্রীয় গোপন নথি, যা রেখেছিলেন ফ্লোরিডার বিলাসবহুল বাড়িতে। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি চালিয়ে 11 সেট গোপন নথি উদ্ধার করেছে FBI। মার্কিন গোয়েন্দারা জানান, সাধারণত গুরুত্বপূর্ণ নথিকে 3 ভাগে ভাগ করে রাখা হয় ন্যাশনাল আর্কাইভসে: গোপনীয়, অতি গোপনীয় ও সর্বোচ্চ গোপনীয়। ট্রাম্পের বাড়িতে থাকা বাক্সে মিলেছে সর্বোচ্চ গোপনীয় 4টি ফাইল, যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। অতি গোপন বা সিক্রেট ডকুমেন্টসও ছিল বহু। অপেক্ষাকৃত কম গোপনীয় বা কনফিডেন্সিয়াল নথি ছিল 3 সেট। বাক্সে ছিল ফটো অ্যালবাম, হাতে লেখা নোট, ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে তথ্য। আইন অনুযায়ী এসব নথির মালিক সরকার, যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যাশনাল আর্কাইভসের। বাড়িতে কেন নিয়েছেন, কে কে দেখেছে, বিদেশিদের হাতে পড়েছে কিনা, সেসব বিষয় খতিয়ে দেখছে FBI। তার বাড়ি হোয়াইট হাউস বা CIA হেডকোয়ার্টার্সের মতো সুরক্ষিত নয়, আর নথিপত্রের স্তূপ সাথে করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথির অপব্যবহারের পাশাপাশি বিচার প্রক্রিয়ায় বাধার অভিযোগ আসতে পারে ট্রাম্পের বিরুদ্ধে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়টি হল গুপ্তচর আইনের লঙ্ঘন, যা প্রমাণিত হলে দীর্ঘ সাজা হতে পারে তার। প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হতে পারে তাকে। যখন কোনো স্পর্শকাতর তথ্য বা গোপন কিছু ফাঁস বা পাচার করা হয়, তখন গুপ্তচর আইনে মামলা হয়। জাতীয় নিরাপত্তায় কতটুকু ঝুঁকি তৈরি করবে তার উপর নির্ভর করে সাজা হয়। ট্রাম্পের বাড়িতে পাওয়া নথিগুলোর মধ্যে অনেকগুলোই টপ সিক্রেট ক্যাটাগরিতে পড়ে। অবশ্য সব অভিযোগকে ষড়যন্ত্র বলছেন ট্রাম্প। রিপাবলিকান মিত্র ও সমর্থকরাও আওয়াজ তুলেছেন, সরকারিভাবে গোপনীয় নয় এমন নথি বাড়িতে নিয়েছিলেন তিনি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। একের পর এক মার্কিন সমরাস্ত্র ধ্বংস করা হচ্ছে ইউক্রেনের রণক্ষেত্রে। শনিবার জোরালো এই দাবি তুলল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে জানিয়েছে, দোনেৎস্কের উত্তরাঞ্চল বর্তমানে তাদের কবজায়। এদিকে জাপোরজিয়া পরমাণু কেন্দ্রে হামলা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ অব্যাহত রয়েছে। স্পর্শকাতর এলাকাটিতে ফের হামলা হলে রাশিয়া পাবে মোক্ষম জবাব, এমন হুঁশিয়ারি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। দফায় দফায় চালানো হামলায় কেঁপে উঠছে দোনেৎস্কের উত্তরাঞ্চল, লক্ষ্য ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি। শনিবারের অভিযানে অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ধ্বংস করা হয়েছে অসংখ্য গোলাবারুদ। উত্তরাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও মস্কোর। দোনেৎস্কের উত্তরাঞ্চল এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। সেখানে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। 4টি হাইমার্স রকেট সিস্টেম সহ 2টি হেলিকপ্টার, 4টি ড্রোন এবং 1টি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে রুশ বাহিনী। জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে হামলা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপের মাঝেই রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, প্ল্যান্টটি লক্ষ্য করে একটি গুলি চালালেও তার উপযুক্ত জবাব দেবে কিয়েভ। তবে মস্কোর দাবি, রাশিয়ার ভাবমূর্তি নষ্ট করতেই পরমাণু কেন্দ্রের মতো সংবেদনশীল জায়গায় হামলা চালাচ্ছে ইউক্রেন। যেসব রুশ সেনা পরমাণু কেন্দ্র থেকে গুলি চালায় অথবা প্ল্যানকে ঢাল হিসেবে ব্যবহার করে, তাদের প্রত্যেকে ইউক্রেনীয় বাহিনীর বিশেষ টার্গেট হবে। পরমাণু কেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করলে কঠোর পরিণতি দেখতে হবে। আন্তর্জাতিক আদালতেও জবাবদিহিতা করতে হবে তাদের। দোনেৎস্কের রুশ সমর্থিত হরলিভকা এবং মাকিভকা এলাকায় ইউক্রেনীয় বাহিনী রকেট হামলা চালিয়েছে, দাবি মস্কোর। এতে 3 বেসামরিকের প্রাণহানি এবং 11 জন আহতের কথা জানানো হয়েছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।
ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়াল সহ পবিত্র শহর জেরুজালেমের বেশ কিছু জায়গায় অস্ত্রধারীর ছোড়াগুলিতে কমপক্ষে 8 জন আহত হয়েছে। রোববার ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তথ্য বিবৃতি অনুসারে রাত 1:30 নাগাদ চালানো হয় এই হামলা। জানানো হয় ইহুদি পুণ্যার্থীদের বহনকারী একটি বাসে ছোড়া হয় এলোপাতারি গুলি। ওয়েস্টার্ন ওয়ালে ঢোকার পথেই একটি গাড়ি পার্কিং এলাকায় চালানো হয় এই হামলা। এতে 7 পুরুষ ও 1 নারী গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে অবস্থা সংকটাপন্ন রয়েছে। হামলায় ঠিক কতজন জড়িত ছিল তা এখনো অস্পষ্ট। তবে ইসরায়েলি পুলিশ অন্তত দুই সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে চালাচ্ছে তল্লাশি অভিযান। গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গেল সপ্তাহে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে 64 ফিলিস্তিনির। এলোপাতারি গুলি ছুড়ে নারীদের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করল তালেবান। শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে মিছিলে নামেন নারীরা। এ সময় কাজের সুযোগ তৈরি এবং স্বাধীনতার দাবিতে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, সুনির্দিষ্ট এজেন্ডা ছাড়াই সরকার পরিচালনা করছে তালেবান। এখনও বন্ধ মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান, তাছাড়া কোনো কারণ ছাড়াই তাদের কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে, এমন অভিযোগও তোলেন নারীরা। গুলি ছুড়ে বিক্ষোভ মিছিল পণ্ড করার পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়েছে। গেল বছর 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় ফিরে তালেবান। এরপরে নারী শিক্ষা এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণের উপর আসে নানা বিধিনিষেধ। ভারতের কড়া আপত্তি সত্ত্বেও চীনের সামরিক জাহাজকে প্রবেশাধিকার দিল শ্রীলঙ্কা। মঙ্গলবার হাম্বানটোটা বন্দরে নোঙর করবে ইউয়ান ওয়াং 5। গেল 11 আগস্ট শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা ছিল জাহাজটির, তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগের জেরে প্রবেশের অনুমতি স্থগিত করেছিল লঙ্কান সরকার। তবে শনিবার আসে নতুন সিদ্ধান্ত। মূলত উপগ্রহের উপর নজরদারিতে ব্যবহৃত হয় চীনের জাহাজটি। দেশটির জিয়াংইন বন্দর থেকে রওনা হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে জাহাজটি। পথে কিছুদিনের জন্য কলম্বোয় নোঙরের অনুমতি চায়। তবে এই অঞ্চলে চীনের সামরিক জাহাজের সফর নিয়ে সংশয় প্রকাশ করে ভারত। 1987 সালে দিল্লি কলম্বো চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার কোনো বন্দর ব্যবহার করতে দেয়া যাবে না বিদেশি সামরিক বাহিনীকে। দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে ভারত চীন দুই দেশই। মৌসুমি ঝড়ের প্রভাবে বন্যা কবলিত হয়েছে থাইল্যান্ডের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল। শনিবার 35টি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মিয়ানমারের সীমান্তবর্তী 30টি জেলা। ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বিপর্যয়। বাঁধ ভেঙে এলাকাগুলোতে কমপক্ষে 2000 মিলিয়ন কিউবিক মিটার পানি প্রবেশ করেছে বলে জানিয়েছে পানি সম্পদ বিভাগ। এতে তলিয়ে গেছে কমপক্ষে 1002 ঘরবাড়ি, তবে হতাহত হয়নি কেউ। দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তা দিচ্ছে প্রশাসন, সরবরাহ করছে খাবার এবং সুপেয় পানি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও 12টি বাঁধ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসনগুলো। পেরুর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাথা পিচুর টিকিট বিক্রি বন্ধ করায় ক্ষোভ ছড়িয়েছে দেশটির বাসিন্দাদের মধ্যে। দুর্গটিতে প্রবেশের সুযোগ না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন অসংখ্য স্থানীয় এবং বিদেশি পর্যটক। ভ্রমণকারীদের চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে জটিলতা। টিকিট কিনেও অনেকে প্রবেশ করতে পারছেন না ভেতরে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে বাইরে থেকে যাওয়া পর্যটকরা। এ নিয়ে শহরটিতে বিক্ষোভ করেছেন তারা। প্রাচীন নিদর্শনটিতে দৈনিক পর্যটক প্রবেশের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। গত মাসেও টিকিট নিয়ে এমন সংকট তৈরি হয় পর্যটন কেন্দ্রটিকে ঘিরে। পেরুর সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য 1500 শতকের ঐতিহাসিক নিদর্শন মাচু পিচ। 1983 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় এটি। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।